আপনি ভালো বলতে পারবেন, আপনি আইনজীবী, বিশিষ্ট ব্যারিস্টার, কিন্তু ফৌজদারি দণ্ডের ক্ষেত্রে যিনি দণ্ডপ্রাপ্ত তিনি এই ধরনের কোনো আইনের মানে ফৌজদারি বিধান নিতে গেলে নিজের আবেদন করার কি একটি বিধান আছে? মানে বেগম জিয়ার কি নিজে আবেদন করতে হতো? কিছু 401 বল ওকে, 401 মানে কি 401 মানে 401 এর ক্ষেত্রে কি ধরেন আমার পক্ষ থেকে মিল্লাত ভাই বা আমার স্ত্রী গিয়ে প্রধানমন্ত্রীকে বললে প্রধানমন্ত্রী 401 এটি করতে পারেন, তাই তো? এটি তো তাই করা হয়েছে বাংলাদেশে, এবং সেটা করার এখন যে বেগম জিয়া তো তাই হয়েছে। আচ্ছা, এতদিন আমি আসলে আইনের বিষয়টা বুঝতে যাচ্ছি, মানে আমি একটু জট পাকে ফেলছি যে বেগম জিয়া যদি এখন বিদেশে যেতে চাচ্ছেন কি চাচ্ছেন না সেটা কি সরকার প্রধানের কাছে একটি আবেদন করতে হবে? সরকার প্রধানের কাছে একটি আবেদন করতে হবে, সেই আবেদনটি করা হয়েছে, এবং শুধু আবেদন তো না, ওনার ডাক্তারি রিপোর্ট সহ ওনার ফিজিক্যাল যে কন্ডিশন সবকিছু করা হয়েছে। সেই আবেদনটি কে করবেন ফারানা? এতদিন যিনি করেছেন, যার আবেদনের ভিত্তিতে এতদিন পর্যন্ত ওনাকে 401 এর সুবিধা দেওয়া হয়েছে, তিনিই করবেন। ওকে, এটা মানে বেগম জিয়াকেই করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই? থাকলে তো 401 এ ওনাকে মুক্ত করাই যেত না, কারণ তিনি কোনো আবেদন করেন নাই। তিনি আবেদন আমি আবেদনপত্রটি দেখিনি। এখন এটা কি বেগম খালেদা জিয়া সই করেছেন কিনা এক্স্যাক্টলি যদি এটা আপনার প্রশ্ন হয়ে থাকে, আমি সেই আবেদন দেখিনি। আমি আসলে এক্স্যাক্টলি এই প্রশ্নটি কেন করতে চাচ্ছি, আমি আসলে এক্স্যাক্টলি কেন করতে চাচ্ছি আবেদনটি, যে সরকার প্রধানের প্রতি আমরা একটা মানে সরকার প্রধানকে আমরা একটা বলতেছি যে তিনি কেন এই উদ্যোগটা নিতেছেন না, কিন্তু যাকে নিয়ে এই উদ্যোগ তিনি আসলে আবেদনটাই করতেছেন না, বা করতেছেন কিনা আমরা জানি না সেটা ঠিক হচ্ছে কিনা। এক সেকেন্ড, অ্যাবসলিউটলি ইউ আর রাইট। যদি সেটা হয়ে থাকে, এই জায়গায় যদি কোনো ফাঁক থেকে থাকে, হ্যাঁ, ভেরি কারেক্টলি ইউ পিকড আপ, যদি কোনো ফাঁক থেকে থাকে যে উনি করলে তাহলে আবেদন মঞ্জুর হবেন বা হবে না, তাই তো হওয়ার কথা না, মানে সরকারের বলার কথা, তাহলে তো সরকারের বলার কথা যে ওনার সই ইয়ে করা হোক, মানে উনি আবেদন করুক। এক, দুই হলো এই যে 401 এর সুবিধা গত 3 বছর ধরে সরকার তাকে দিয়েছে বলে জানা যাচ্ছে, তাহলে সরকার এই সুবিধা তাকে দিল কি করে যদি 401 এ এই ফ্যাসিলিটি না থাকে? এটা হলো দুই। আচ্ছা, আরেকটা বিষয় আমি একটু, মিল্লাত ভাই একটা কথা বলেছেন যে 96 সালে আওয়ামী লীগের সাথে মানুষ ছিল, এই কারণে তারা সেই সময় জয়লাভ করেছিল। আমি একটু মনে করিয়ে দেই মিল্লাত ভাইকে যে আমরা যদি জনপ্রিয়তা যাচাইয়ের এইটা একটা মাধ্যম ধরি, তাহলে আমাদের এটা মানতে হবে যে 10 বছর স্বৈরাচার শাসক এরশাদ বাংলাদেশ শাসন করেছিল কারণ তার জনসমর্থন ছিল। এটা যদি মানে ক্ষমতায় গদি আঁকড়ে থাকা যদি জনসমর্থনের মাপকাঠি হয়ে থাকে, বিশ্বের বিভিন্ন দেশে যেই সরকাররা 25, 30, 40 বছর মানে আয়ুষ্কাল পর্যন্ত ক্ষমতা আঁকড়ে দাবড়ে ধরে রাখে এবং মানুষের মানে টু শব্দটাও করতে দেয় না তাদের বিপক্ষে, তো সুতরাং সেই দেশগুলোতে মানুষের জনসমর্থন আছে বলেই আসলে তারা ক্ষমতায় থাকে না। বিষয়টা আসলে তেমন না খালেদ ভাই। বিষয়টা হচ্ছে যে সরকারের নেচারটা কি, একটা গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আন্দোলন আর একটা ফ্যাসিস্ট সরকারের, টোটালিটারিয়ান সরকারের বিরুদ্ধে আন্দোলন কমপ্লিটলি ডিফারেন্ট। বিএনপি চাইলে কি 96 সালে গুলি টুলি করে 600 লোক গুম করে আওয়ামী লীগের মানে বিচার বহির্ভূত হত্যা করে পুলিশ দিয়ে মানে বিভৎসতা করে ক্ষমতা থাকতে পারতো না? পারতো। সেই মেশিনারিজ তো, স্টেট মেশিনারিজ তো তখনও বিএনপির হাতে ছিল, কিন্তু সেটা তারা ব্যবহার করে নাই। একটা গণতান্ত্রিক সরকার ব্যবহার করতে পারে না সেই ধরনের। কিন্তু আজকে যেহেতু সরকারের এমন একটা অবস্থা এসে দাঁড়িয়েছে যে মানে ন্যূনতম সুষ্ঠু ভোট, মানে খুব ভালো একেবারে মানে এক্সেলেন্ট ভোট হওয়ার দরকার নাই, ন্যূনতম সুষ্ঠু ভোটও যদি হয়, সরকারের কি অবস্থা দাঁড়াবে এটা আমার আপনার চেয়ে এই সরকার, এই মানে আওয়ামী লীগ সরকার খুব ভালো জানে। আমার মনে একদম শেষ পর্যায়ে ব্যারিস্টার রুমিন ফারহানা, আমার নতুন কোনো প্রশ্ন নাই, আপনি যদি 2 মিনিটে একটু আপনার শেষ বক্তব্য দেন। যেই সরকারের মানবাধিকার লঙ্ঘনের কারণে বাংলাদেশে 52 বছর ইতিহাসে প্রথমবারের মতন স্যাংশন আসে, যেই সরকারের সময়ে আয়নাঘর বা প্রাইম মিনিস্টার্স ম্যানের মতন রিপোর্ট প্রকাশিত হয়, যেই সরকারের সময়ে সুইস রেডিও প্রকাশ করে ফেলে, একটা অডিও ক্লিপ ফাঁস হয়ে যায়, সেই সরকার আবার মানবাধিকার নিয়ে কথা বলে? এই সরকারের গত 15 বছরে আমাদের 600-র উপরে মানুষ গুম হয়েছে।
এই স্যাংশন আসার আগ পর্যন্ত প্রতিদিন খালেদ ভাই একজনের উপরে মানুষ, মানে একজনের বেশি মানুষ বিচার বহির্ভূত হত্যার শিকার হতো। এই সরকার প্রতিদিন হ্যাঁ, এই সরকার আবার বলে মানবাধিকারের কথা। লজ্জা করে না তারা যেই ঘটনাগুলোর কথা বলছে, সেই ঘটনাগুলোর পরে তো 15-17 বছর পার হয়েছে, তার মধ্যে 15 বছর তারা ক্ষমতায়। একটা ঘটনা শুধু বলি, শাহেম এস কিবরিয়াকে নিয়ে রক ফুলিয়ে কথা বলছেন তো আমার ভাই, শাহেম এস কিবরিয়ার ঘটনাটার বিচার কেন এখনো হলো না? কেন এখনো পর্যন্ত, মানে আজকে 15 বছর পার হয়েছে এবং শেষ পর্যন্ত তার ছেলে বলেছে এই সরকার থাকলে আমার বাবার হত্যার বিচার হবে না। তারা অনেকের নাম ব্যবহার করে, কিন্তু তার কটা ঘটনার বিচার হয়েছে সেটা কিন্তু তারা কখনো বলে না। বিচার তো সহজ কাজ না, 2006 সালের যে কথাটা, বিচার নিয়ে কথা বললে বা মানবাধিকার নিয়ে কথা বললে বেঁচে ফারান, আপনি আরো ভালো জানেন যে বাংলাদেশে এমন একটি আইন হয়েছে যে এই খুনের বিচার করা যাবে না, আইনত নিষিদ্ধ। এরকম একটা আইন তো হয়েছে, তাই না? খারাপ কালো আইন, খালেদ, কালো আইন। কিন্তু সেই আইনটা দেখিয়ে আপনি কি এখন পর্যন্ত সেটার ফায়দা নিতেই থাকবেন আর বলতেই থাকবেন যে তোমার বাবার বিচার আমি করতে পারবো না, তোমার ভাইয়ের হত্যার বিচার আমি করতে পারবো না, তোমার ভাই গুম হলে আমার কিছু করার নেই কারণ আমার বাবা মা সবাইকে আমি হারাইছি। এইটার অ্যাডভান্টেজ আপনি আর কত নিবেন, আর দেশের মানুষকে আর কত, মানে আপনি এইটার অ্যাডভান্টেজ আপনি নিতে থাকবেন? আচ্ছা, আমি যেই এটা বলছিলাম যে মানবাধিকারের যে ঘটনাগুলোর কথা, হ্যাঁ, সেই ঘটনাগুলোর মজার বিষয় হচ্ছে যেদিন স্যাংশন আসলো তারপরেই মানে সাডেন ফল করলো বিচার বহির্ভূত হত্যার ঘটনা। আমরা তারপরেও দেখলাম যে এখনো পর্যন্ত বিভিন্ন দেশ, যখন বিভিন্ন দেশের মানে পার্লামেন্ট থেকে চিঠি দেওয়া হয় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে, গণতন্ত্র নিয়ে, প্রত্যেকটা দেশ, সেটা যুক্তরাষ্ট্রের সেনেটর বা কংগ্রেসম্যান হোক, সেটা অস্ট্রেলিয়ার পার্লামেন্ট মেম্বার হোক, কিংবা সেটা ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্ট মেম্বাররা হোক, তারা কিন্তু একই ল্যাঙ্গুয়েজে কথা বলে। এবং আজকাল আরো কিছু বিষয় স্পষ্ট হয়েছে, গুম বিচার বহির্ভূত হত্যা তো আছেই, অন দ্য টপ অফ দ্যাট জুডিশিয়ারিকে কি করে কারাপ্ট এবং পার্টিজান করা হয়েছে সেই কথাগুলো আসে বাংলাদেশে বিরোধী দলের মানুষরা যে বিচার পাচ্ছে না, এবং তার উদাহরণ হিসেবে বেগম খালেদা জিয়ার সঙ্গে সঙ্গে আপনারা মানে খুবই নন পলিটিক্যাল যেই দুজন ব্যক্তির কথা আসে, সেটা একজন হচ্ছে অধিকারের দুজন ব্যক্তি, শুভ্র ভাই এবং এলান ভাই, আর আরেকজন হচ্ছেন নোবেল লরিয়েট ডক্টর ইউনূস। তো সুতরাং এবং এদের ব্যাপারে যেই ধরনের বক্তব্য আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে শুনি, টপের কাছ থেকে শুনি, খালেদ, বাংলাদেশে বাস করে কোন আদালতের, শ্রম আদালতের সেই ছোট্ট বিচারকের ঘাড়ে কটা মাথা, যে যাকে প্রধানমন্ত্রী কুলাঙ্গার, রক্তচোষা, সুদখোর, চুবানি, পানিতে চুবাবো, মানে এই করবো ওই করবো বলে, তার রায় তো ওই দিনই হয়ে গেছে। যেদিন প্রধানমন্ত্রী কথা বলছেন সেদিনই তার রায় হয়ে গেছে। কিসের বাংলাদেশে কিসের বিচার, কিসের রায়? বেলচা রুমিন ফারহানা, আপনাকে অনেক ধন্যবাদ প্রফেসর হাবিব মিল্লাত। আমরা আপনাদের কাছে অনেকগুলি বিষয় শুনলাম। দর্শক, আগামী সপ্তাহে নিশ্চয়ই আরো দুজনকে নিয়ে আরো অন্য কথা শুনবো। সেই পর্যন্ত আপনাদের সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ। আমি একটু ব্যারিস্টার রুমিন ফারহানার কাছে যেতে চাই। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনি প্রফেসর হাবিব মিল্লাত যা বললো সেটা নিয়ে আপনার প্রতিক্রিয়া জানাতে পারেন, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে অনেকেই বলছেন যে বিএনপির আন্দোলনের যে মোমেন্টামটা ছিল সেই মোমেন্টামটা একটু মিস হয়ে গেছে কিনা, এবং বিএনপি অত্যন্ত বেশি করে এই স্যাংশন, মার্কিন যুক্তরাষ্ট্র এসে বাংলাদেশে একটি ভালো নির্বাচন করে দিবে বা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দিবে, এরকম একটি আশা করে বসে আছে কিনা ব্যারিস্টার রুমিন ফারহানা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি মিল্লাত ভাইয়ের কথার কিছু প্রতিক্রিয়া জানিয়ে আমি আমার উত্তরগুলো দিচ্ছি। মিল্লাত ভাই অনেকগুলো কথা বলেছেন। ওনাকে মূলত প্রশ্ন করা হয়েছিল সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটা বক্তব্যের আলোকে। বক্তব্যটি খুব স্পষ্ট যে তলে তলে সব ঠিক হয়ে গেছে, আমেরিকার দিল্লিকে দরকার, দিল্লি আছে, আমরা আছি, আমরা আছি, দিল্লি আছে। এই কথাগুলো বলে উনি মূলত কয়েকটা বিষয় স্পষ্ট করেছেন। ওনারা এই যে দীর্ঘ সময়ে ক্ষমতায় আছেন, যেটাকে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে কোনো নির্বাচন বা ভোটের মাধ্যমে তারা ক্ষমতায় নাই, তাহলে তারা কিভাবে আছেন? তারা এক ধরনের আতাতের মধ্যে দিয়ে আছেন, যে আতাতের একটা অংশ দিল্লি, একটা অংশ আমেরিকা, একটা অংশ আন্তর্জাতিক মহল, যেটা যেদিকে তিনি ইঙ্গিত করছেন। এটা সত্য মিথ্যা পরের কথা, তিনি যেটা বলছেন আমি সেটা বলছি। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের সঙ্গে ভারসাম্য করে ফেলেছে। সকলের সঙ্গে বলতে বৈদেশিক শক্তিকে এখানে বোঝানো হয়েছে, অর্থাৎ তাদের পায়ের নিচে যেই
বেইসটা বা মাটিটা সেটা হচ্ছে বিদেশি শক্তি, দেশের মানুষ নয়। এক। দুই হচ্ছে জনাব ওবায়দুল কাদেরের রাজনীতির বয়স 50-এর উপরে, যদি আমি ভুল না করি, 60-65ও হতে পারে, মানে জানি না, অনেক বয়স ওনার রাজনীতির। উনি একজন পোড় খাওয়া রাজনীতিবিদ এবং উনি আওয়ামী লীগের মতন একটি দলে, যখন আওয়ামী লীগের চূড়ান্ত সুসময়, এত বছর জন্মের পর এত বছরের মধ্যে এত ভালো সময় আওয়ামী লীগের জীবনে আর কোনোদিন আসে নাই, সেই সময় তিনি দুইবার সাধারণ সম্পাদক হয়েছেন। সুতরাং তার রাজনৈতিক প্রজ্ঞা, মেধা, অভিজ্ঞতাকে কোনোভাবেই খাটো করে দেখবার কোনো উপায় নাই। তিনি মুখ ফসকে বলে ফেলেছেন পাবলিক খায়, কোট আনকোট, পাবলিক খায় বলেই বলে ফেলেছেন, বিষয়টি তেমন না। তিনি জানেন যে তার দলের নেতা কর্মীদের হতাশা কত দূর। তিনি জানেন ভিসা নীতি বলেন, স্যাংশন বলেন, এটাকে আমরা তুড়ি মেরে প্রধানমন্ত্রী উড়িয়ে দেওয়ার যতই চেষ্টা করুন না কেন, ওনার দলের কর্মীরা ভীত, সন্ত্রস্ত, এবং যেই কর্মীদের কথা হাবিবে মিল্লাত ভাই বলছেন, সেই কর্মীরা তো আছেই আছে, সেই সঙ্গে তাদের যারা নির্দেশদাতা, যাদের প্রশ্রয়ে, আশ্রয় এবং সরাসরি সহযোগিতায়, প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতায় ভোট ডাকাতিটা সম্পন্ন হয়, সেই নির্দেশদাতাদের অবস্থা সত্যি শোচনীয়। যে কারণে প্রধানমন্ত্রী আমলা বা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে যখন ভিসা নীতির পর প্রথম বৈঠক করেন, তিনি তাদের সাহস দেবার জন্য বলেছিলেন, সকলের মুখ এত গোমরা কেন, একটু হাসি খুশি থাকবেন, ভিসা নীতি হয়েছে তো কি হয়েছে। অর্থাৎ প্রধানমন্ত্রীও জানেন যে যারা আমলা বা প্রশাসনে আছেন তাদের মানে অনেকেরই ভয়ে ধরে গেছে, এবং গণমাধ্যমে এসছে যে কতজন আমলার কতজন সন্তান বিদেশে থাকে, এটা তো আসলে একটা সংখ্যা, একটা প্রিন্ট মিডিয়ার আসা একটা সংখ্যা। প্রকৃত অবস্থা তো আসলে আরো খারাপ, কারণ আমরা জানি না এমন অনেক কর্মকর্তা কর্মচারী আছেন যারা এই 15 বছরে অস্বাভাবিক রকম অর্থবিত্তের মালিক হয়েছেন। তারা কোন পথে অর্থবিত্তের মালিক হয়েছেন সেটা আমি আপনি সকলেই জানি, এবং বাংলাদেশে অর্থবিত্তের মালিক হওয়ার পর প্রথম যেই খায়েশটা হয় সেটা হচ্ছে বিদেশে পরিবারকে সেটেল করে দেওয়া। স্ত্রী, পুত্র, কন্যা পরিবার বিদেশে চলে যাবে, আমি পরে গিয়ে তাদের সঙ্গে রিটায়ারমেন্টের পর জয়েন করব। সেটা যদি বন্ধ হয়ে যায়, সেটা ডিসি বলেন, এসপি বলেন, কিংবা এর চেয়েও মানে নিচের লেভেলের কোনো কর্মকর্তার কথা বলেন, তাদেরও কিন্তু মাথা নষ্ট হয়ে যাওয়ার মতন অবস্থা হবে ভিসা নীতিতে। সুতরাং শুধু দলের কর্মীকে চাঙ্গা করার বিষয় নয়, মানে পুরো একটু কি কথা বলতে পারি বেরসা ফারানা, একটু কি কথা বলতে পারি? আপনি যেরকমটা বলছেন সেরকমটা যদি আমি সত্যি ধরে নেই, তাহলে তো যারা নির্বাচনটা অ্যাডমিনিস্ট্রেট করবেন, যাদের কথা আপনি বললেন ডিসি, এসপি, তারা যেহেতু ভিসা নীতির ফলে যথেষ্ট সাবধান হয়েছেন বা যথেষ্ট সেটিকে আমলে নিচ্ছেন, তাহলে তো বিএনপির নির্বাচনে না আসার আর কোনো কারণই থাকতে পারে না, তাই না? দেখুন, অলরেডি ভিসা নীতির কিছু অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, কিন্তু এই ভিসা অ্যাপ্লিকেশনের মধ্যে কারা বিদেশে যেতে চাইছেন, তাদের সংখ্যা কতটুকু, পার্সেন্টেজ কতটুকু, সেটা একটা প্রশ্ন। এক। দুই হচ্ছে নির্দেশ একটা বড় বিষয়। আপনি যখন সরকারি চাকরিতে আছেন, হ্যাঁ, আপনি অবশ্যই কোনো অবৈধ নির্দেশ পালন করতে বাধ্য নন, অবশ্যই নন, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটটা কি? বাংলাদেশের প্রেক্ষাপট হচ্ছে যখন যেই সরকার বা যেই দল ক্ষমতায় থাকে, তাদের সকল নির্দেশ, বৈধ, অবৈধ, অতি অবৈধ, কোনো কিছুই ফেলবার মতন বা সেটাকে মানে নাকচ করবার মতন শক্তি আমাদের প্রশাসন বা পুলিশ দেখাতে পারে না। এবং এখন যেহেতু 15 বছরে ভয়ানক রকম দলীয়করণ হয়েছে, এবং প্রশাসন এবং পুলিশে যারা চাকরি করেছেন তারা দীর্ঘ সময় এই সরকারের আন্ডারে চাকরি করার ফলে নানান রকম, মানে এটা মিউচুয়াল বেনিফিটের মতো, তারা সরকারকে ক্ষমতায় রেখেছে, সরকারের কাছ থেকে নানান রকম ন্যায্য অন্যায্য সুবিধা তারা ভোগ করেছে। সুতরাং এই সরকারকে রাখাটাও কিন্তু পার্ট অফ দেয়ার রেসপন্সিবিলিটির মধ্যে চলে এসেছে, মানে নিজের অস্তিত্ব রক্ষার জন্য। আপনি অনেক পুলিশ সিনিয়র অফিসারকে দেখবেন যারা বলছে যে কিছু যায় আসে না, মানে ফর এক্সাম্পল আমি ডিবি মনিরুল সাহেবের কথা বলতে পারি, তিনি বোধহয় এখন ডিবিতে নাই, তিনি খুব এক্সপ্লিসিটলি আওয়ামী লীগের পক্ষে বড় গলায় ক্যাম্পেইনের মতো করে কথা বলেছেন এবং বিএনপির ব্যাপারে ওপেনলি বেশোদ্গার করেছেন। এটা কিন্তু আমরা এই দীর্ঘ সময় উনি জবে ছিলেন এরকম কিন্তু ওনার অ্যাটিটিউড আমরা দেখি নাই। সুতরাং অনেকের মধ্যে এক ধরনের ডেসপারেশনও আমরা লক্ষ্য করি। এটা তো আসলে পুরো আপনার উত্তরে যাওয়ার আগে যে আপনার কথা থেকে যেটা বুঝলাম যে একটা হইতে পারে যে এই ভিসা নীতি, স্যাংশন, আমেরিকার এই সুপারভিশনের ফলে বাংলাদেশের আমলারা যারা আছেন তারা খুব ভয় পেয়ে গেছেন, যেটা আসলে প্রধানমন্ত্রী তাদেরকে শান্ত রাখতে চেষ্টা করছেন, কাদের সাহেব বিভিন্ন রকম কথা বলছেন। যদি এইটা ঠিক হয় তাহলে তো
মানে নির্বাচনটি সুষ্ঠু না হওয়া ছাড়া কোনো উপায় নাই। আর যদি এইটা ঠিক না হয় তাহলে তো ভিসা নীতির কোনো গুরুত্ব নাই। তাহলে কোনটা আমরা নিব আর কি, মানে মানে যাদের জন্য ভিসা নীতি করা হয়েছে তাদের কাছে কোনো গুরুত্ব নাই, কোনটা আসলে ঠিক? দেখুন, মানে এইটার ওয়ে তো একটা নির্বাচনে অনেকগুলো পক্ষ থাকে। রাজনৈতিক দল একটা, প্রশাসন একটা, পুলিশ একটা, সরকার একটা, নির্বাচন কমিশন একটা, এরকম আর বেশ কিছু পক্ষ মিলে একটা নির্বাচন অনুষ্ঠিত হয়। আমি কিন্তু বলিনি পুরা প্রশাসন ভিসা নীতির কারণে একেবারে স্ট্রেইট, মানে ফোর কর্নার্স অফ দ্য বুক ওই লাইনে চলবে, বইয়ে যা লেখা আছে, আইনে যা বলা আছে একেবারে সেভাবে চলবে না, আমি সেটা বলিনি। তারা ধাক্কা খেয়েছে ঠিকই, কিন্তু তারা এখন মেজার করবে যে এই সরকারকে আরেকবার ক্ষমতায় আনাটা তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ নাকি ভিসা নীতি। সুতরাং এই ব্যালেন্স একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে সরকারের ট্রিমেন্ডাস চাপ, যেই দলটি ক্ষমতায় আছে এখন, তাদের একটা ট্রিমেন্ডাস চাপ থাকবে প্রশাসনের উপরে, যে তোমাকে আমরা এতদিন তোমার এই অন্যায় এই অন্যায় এই অন্যায় আমরা সহ্য করেছি, এখন আমাদেরকে তার সেটার মূল্য চুকাতে হবে তোমাদের। তিন হচ্ছে দলের নেতাকর্মী, সাধারণ নেতাকর্মী যারা ভোট চুরির কাজের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকে, তারা মাঠে অ্যাক্টিভ থাকবে। যেটা হাবিব মিলাদ ভাই বলছিলেন যে একজন আরেকজনের মুখের দিকে তাকাচ্ছে, আমি তো 5 বছরে আমেরিকা যাওয়ার চিন্তা করি না। গ্রাম বা প্রত্যন্ত অঞ্চলে যারা কর্মী আছেন, যারা ইউনিয়ন ওয়ার্ড লেভেলের কর্মী আছেন, উপজেলা জেলা পর্যায়ের কর্মী আছেন, তারা হয়তো সত্যি আমেরিকা যাওয়ার চিন্তা করছেন না। একটা ভিসা নীতি দিয়ে পুরো নির্বাচনটিকে 14-18 যেই জায়গায় আমরা নির্বাচন ব্যবস্থাকে নিয়ে গেছি, সেখান থেকে পুরো মানে ঘুরে গিয়ে একটা সুষ্ঠু নির্বাচনের জায়গা একটা ভিসা নীতি তৈরি করে দিবে, এটা এই অবস্থা এখনো তৈরি হয়নি। আমি এইবার একটু বুঝতে পারলাম। এবার আপনি যদি আমার প্রশ্নটার মধ্যে আসেন যে বিএনপি কি আসলে আন্দোলন সংগ্রাম থেকে একটু দূরে সরে গেছে? বিএনপি কি অনেক বেশি আশা করছে যে মার্কিন যুক্তরাষ্ট্র বা ভারত বা চীন, রাশিয়া বা বিদেশি কোনো শক্তির চাপেই আসলে তাদের দাবিগুলো আদায় করা সম্ভব হবে, বা এটার জন্য অপেক্ষা করে আছে কিনা? আমি সেটা মনে করি না। আমরা শুরু থেকে একটা কথা বলে এসেছি যে বিদেশের শক্তির উপর নির্ভর আমরা করছি না, আমাদের শক্তি হচ্ছে দেশের মানুষ। আমাদের মহাসচিব কিছুদিন আগেই খুব স্পষ্ট করে বলেছেন যে এইবারের আন্দোলন বা এবারের যেই মানে নির্বাচন সুষ্ঠু করবার যেই আন্দোলন আমরা করছি, এটা নির্ধারণ করবে আগামী বাংলাদেশ আসলে কোন দিকে যাবে। বাংলাদেশ কি গণতন্ত্রের পথে হাঁটবে? মানুষ কি ভোট দিতে পারবে? মানুষ কি মন খুলে কথা বলতে পারবে? তার বাক স্বাধীনতা নিশ্চিত হবে? গুম, বিচার বহির্ভূত, হত্যা মুক্ত, মানবাধিকার প্রতি সম্মান রাখা একটা বাংলাদেশ কি আমরা পাবো? সুতরাং এই বিষয়গুলোর ফয়সালা এই আন্দোলনের মধ্যে বা এই নেক্সট নির্বাচনের মধ্যে দিয়ে এই ফয়সালাটা হয়ে যাবে। সুতরাং এই আন্দোলনটাকে না আমি শুধু বিএনপির আন্দোলন হিসেবেও দেখি না, এটা সাধারণ মানুষের অধিকার রক্ষার আন্দোলন এবং এটা সাধারণ মানুষের আন্দোলনও বটে। কিন্তু সাধারণ মানুষ কি আন্দোলনে সম্পৃক্ত হচ্ছে? মানে আমরা কিন্তু দেখছি হচ্ছে। খালেদ ভাই দেখুন, আমরা গত 1 বছর ধরে আমরা কিন্তু ধারাবাহিক ভাবে সভা সমাবেশ করে আসছি। ভিসা নীতির একটা সুফল তো ডেফিনেটলি বিরোধী দলগুলো পেয়েছে, তারা খোলা মনে সভা সমাবেশ করতে পারছে। আগে যেই চাপটা ছিল, আগে মানে অনুমতি নাই, অনুমতি দিচ্ছে না পুলিশ, ভেঙে দিচ্ছে আমাদের মঞ্চ, সরিয়ে দিচ্ছে আমাদের কর্মীদেরকে, সেই জায়গা থেকে পরিস্থিতি কিছুটা ভিন্ন হয়েছে। এখন আমরা একটার পর একটা সমাবেশ করেছি এবং সেই সমাবেশগুলোতে আপনি যদি লক্ষ্য করেন, বহু সাধারণ মানুষ যারা কোনো রাজনীতির দলের সঙ্গে আমি মাঝখানে অল্প একটু ফোরন কাটি যে আপনি ভিসা নীতির একটি সুবিধা হিসাবে পুলিশের আচরণের কথা বলছিলেন, কিন্তু আমাদের প্রযোজক আরাফাত আমার কানে কানে বলছিলেন যে সিট-ইন প্রোগ্রামে তো আসলে বসতেই দেওয়া হয় নাই আপনাদের এই ভিসা নীতির পরেই। তো আমি সেটাকে অভিযোগ করছিলেন, আমি সেটাকে আসছি। হ্যাঁ, সভা সমাবেশগুলো আমরা করতে পেরেছি, আমি জাস্ট সমাবেশের কথা বলছি। আমরা মিছিল করতে পেরেছি, কিন্তু আমাদের অবস্থান কর্মসূচি তারা করতে দেয়নি এবং অবস্থান কর্মসূচিতে তাদের যেই আচরণ সেটা অত্যন্ত মারমুখী। এবং এখানেই শেষ না, ভিসা নীতির ফলে আমরা সমাবেশ করতে পারছি, যেটা একদিকে যেমন সত্য, একই সঙ্গে এটাও সত্য যে এই 1 বছরে এই সমাবেশগুলোকে কেন্দ্র করে আমাদের 22 জন কর্মীকে গুলি করে হত্যা করেছে। এটাও সত্য, আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে আবারও নতুন নতুন করে মামলা হয়েছে, যেগুলোতে অজ্ঞাতনামা আসামি আবার অনেকগুলো। তারপরে এই পর্যায়ে বেশা ফারানা, আমি যদি এক লাইনে আপনাকে বলতে বলি যে এই ভিসা নীতির ফলে আপনাদের নির্বাচনটি খুব সুষ্ঠু হওয়ার পথ প্রশস্ত হলো, যদি আমরা বা একেবারে প্রশস্তটা যদি 0 থেকে 100 ধরি, তাহলে কতখানি প্রশস্ত হলো বলে আপনি মনে করেন? যে মানে একদম পারফেক্ট যদি আমি যদি ধরি 100, এই ভিসা নীতি, এই আমেরিকার স্যাংশন, এটা কতটা হলো বলে আপনি মনে করেন?
আপনি যদি নির্বাচনের কথা বলেন, ইলেকশনের কথা বলেন, হ্যাঁ, তাহলে একরকম। আর যদি বলেন সভা সমাবেশ করতে পারছি কিনা, পারছি, কিন্তু তার চেয়ে আরেকটু কঠোর কর্মসূচি আমরা যখন দেব, তখনই বোঝা যাচ্ছে যে 29 তারিখের যে ঘটনাটার কথা আপনি বললেন অবস্থান কর্মসূচির, সেটাতে যেমন বাধা এসছে, নেক্সটে যখন যদি আমরা অবরোধ বা এই ধরনের ঘেরাও কোনো কর্মসূচি দেই, অবস্থান কর্মসূচি, সেটার মানে পরিণতি কি হবে সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না। আর নির্বাচনের ক্ষেত্রে উত্তরটা হচ্ছে, সরকার কোনোভাবেই কোনো নীতি দিয়েই ক্ষমতা চলে যেতে পারে এমন কোন সুষ্ঠু নির্বাচন তারা বাংলাদেশে হতে দিবে না। দশম ও একাদশ সংসদ নির্বাচন পূর্বে উল্লেখিত ত্রয়োদশ সংশোধনীর অধীনে অনুষ্ঠিত হতে পারে, তবে সংসদ ইচ্ছা করলে, এটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা তারা বিকৃত করে, সংসদ ইচ্ছা করলে এরই মধ্যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে সাবেক প্রধান বিচারপতি বা আপিল বিভাগের বিচারকদের বাদ দিয়ে প্রয়োজনীয় সংশোধনী আনতে পারে। অর্থাৎ সংসদের হাতে মানে তত্ত্বাবধায়ক সরকার রাখতে পারে বা রাখতে পারে না সেই ক্ষমতা দেয়া হয়নি আইনের এই রায়ে যে ক্ষমতা দেয়া হয়েছে বিচার বিভাগকে এর মধ্যে জড়াবে কি জড়াবে না সেই সিদ্ধান্ত সংসদ নেবে। বেরচা ফারানা, আমি আপনার কাছ থেকে এখান থেকে দুটি বিষয় একটু জানতে চাই। প্রথম কথা হচ্ছে যে জাস্টিস খায়রুল হকের নেতৃত্বাধীন যে যে আপিল বিভাগ, তাদের কাছে প্রশ্ন ছিল যে এই ব্যবস্থাটা আসলে আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক কি সাংঘর্ষিক না। তারা বলেছেন প্রথমে উত্তরে, আপনি আরেকটু উপরে দিলে দেখবেন যে এটা সাংঘর্ষিক, অর্থাৎ এই ব্যবস্থাটা সাংঘর্ষিক, এই ব্যবস্থাটা চলতে পারে না। দ্বিতীয় কথা হচ্ছে যে প্রয়োজন এটা চলতে হচ্ছে, সংসদ চাইলে এটি করতে পারে এবং করতে হইলে কিন্তু সংসদ বিচার বিভাগকে সেখান থেকে বাদ দিতে পারে প্রয়োজনীয় সংশোধনী আনার জন্য। কিন্তু সেই সময় বিএনপি ক্ষমতায় ছিল, বিএনপি পার্লামেন্টে ছিল। বিএনপির পক্ষ থেকে কি এইটার আলোকে কোনো কিছু সংসদে উপস্থাপন করা হয়েছিল যে আমরা এইভাবে সংশোধনে আনতে চাই? কারণ সেখানে তো স্পষ্ট, আপনি তার প্রধান বিচারপতিকে সেখানে রাখতে পারবেন না, কাকে রাখবেন, কিভাবে রাখবেন, সেটা নিয়ে কি কোনো আলোচনা বিএনপি করেছিল? করে নাই তো। মানে আপনি যদি দুটো লাইন এটা বলেন। আমি একটু বলি, এই রায়ের পরে যেটা হয়, একটা সংবিধান সংশোধন কমিটি গঠন করা হয়। সেই কমিটির মধ্যে হেডেড বাই সুরঞ্জিত সেনগুপ্ত এবং সাজেদা চৌধুরী, দুজনই প্রয়াত। এইটার মধ্যে, এই কমিটির মধ্যে বিভিন্ন দলের যারা ছিলেন সেই সময় তারা গেছেন, আওয়ামী লীগও কিন্তু প্রতিনিধি দিয়েছে সেই কমিটিতে, মানে আওয়ামী লীগের প্রতিনিধি দলও গিয়ে তাদের বক্তব্য জানিয়ে এসছে। সেখানে আওয়ামী লীগ তারা নিজেরাও বলেছে তত্ত্বাবধায়ক সরকার 2 টার্মের জন্য লাগবে, ঠিক যেভাবে আদালত বলেছে, যেটা আসলে মানে লিগ্যাল না, সেটাকে লিগ্যাল করতে হয় জনস্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, নিরাপত্তার স্বার্থে, দেশের স্বার্থে, মানে ডক্ট্রিন অফ নেসেসিটি, সোজা কথা, ডক্ট্রিন অফ নেসেসিটি অনেক কিছুকে মানে জায়েজ করে। তো সেই আলোকে তখন ওই কমিটিও রায় দিয়েছিল যে হ্যাঁ তত্ত্বাবধায়ক সরকার থাকবে। কেন হঠাৎ করে সেটা পরে একদিনের মধ্যে চেঞ্জ করা হলো, সেটা হাবিবে মিল্লাত ভাই ভালো জানবেন, কারণ চেঞ্জটা এসেছিল মানে রাষ্ট্রের মানে দলের সর্বোচ্চ পর্যায় থেকে। এবং এই যে একটা পুরো সিস্টেমকে শেষ করে দেয়া, ধ্বংস করে দেওয়া, এমনকি অ্যামিকাস কিউরি যারা ছিলেন তারাও কিন্তু সকলেই, একজন বোধহয় বাদ, তারা প্রত্যেকেই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে কথা বলেছেন। এবং যে বিশিষ্টজনদের মতামত নেওয়া হয়েছে প্রায় 100 খানেক, তারাও মোটামুটি সবাই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে। ঠিক আছে, আপনার এই বক্তব্যের সাথে কোনো দ্বিমত নাই, কিন্তু যেটি আসলে প্রফেসর হাবিব মিল্লাত যে প্রসঙ্গটি তুলেছিলেন যে আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে নিয়ে যে এই বিতর্ক, এই মতামত জাস্টিস কে এম হাসান থেকে তার শুরু, বিচারকদের বয়স বাড়ানো নিয়ে ব্যারিস্টার মওদুদ আহমেদ তার বীজ বপন করেছিলেন, সেটি জনাব ইয়াজউদ্দিন আহমেদকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করে তার পরিণতি দিয়েছিল বিএনপি সরকার। এর দায় বিএনপি কিভাবে এড়াবে? মানে এটা তো আসলে বিএনপি, এটার মূল্য বিএনপি চুকিয়েছে। আমি যদি তর্কের খাতিরে দায় ধরে দেই, সেই দায়ের মূল্য বিএনপি চুকিয়েছে। 15 বছর ধরে আজকে বিএনপি ক্ষমতার বাইরে, আর 2 বছর ধরলে 111, 17 বছর। 1 2 হলো আপনার মাথা ব্যথা, প্রতি সন্ধ্যায় আপনার মাথা ব্যথা হয়, আপনি কি সমাধান হিসেবে মাথাটা কেটে ফেলে দেবেন? না আপনি ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করবেন, মেরামত করবেন, ওষুধ খাবেন, বা কোনো প্রসিজিওরের দরকার হলে সেই প্রসিজিওরটা করবেন, আপনি নিশ্চয়ই পরেরটা করবেন, তাই না? সেখানে আমি প্রশ্নটি করেছিলাম যে বিএনপি সেখানেই প্রশ্ন করেছিলাম যে বিএনপি সেই সময় সংসদে ছিল, তারা কোনো বিল এনেছিল কিনা, এই সংশোধনীর পক্ষে কোনো প্রস্তাব দিয়েছিল কিনা, এটি নিয়ে আসলে তারা কোনো কথা বলেছিল কিনা সংসদে? আমার মনে পড়ে না, আমি আসলে সংসদে ছিলাম, আমি তো অল্প কয়েকদিন সংসদে ছিলাম, আমরা ছিলাম 7 জন, বিএনপি তখন ছিল 30 জন, এই হলো পার্থক্য। হ্যাঁ, কিন্তু সংসদে আমরা মানে 2 টার্মেই ছিলাম আর কি। তো দেখেছি সংসদে বিরোধী দলের পক্ষ থেকে কোনো বিল আনা
কোন প্রস্তাব আনা এটা মানে নেক্সট টু ইম্পসিবল। এক। না, দুই হলো আমরা যেহেতু ব্রুট মেজরিটির সংসদ, তারা যা চাইবে তাই হবে। এখানে বিরোধী দল যদি 149টা আসনও থাকে, 149 কোনো লাভ নাই। ঠিক আছে, 70 ধারা আমার মনে 151টা আসন যাদের, তারাই এটা জিতবে। আমার মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার, আমার বক্তব্য পরিষ্কার। আপনি যদি বেগম খালেদা জিয়া প্রসঙ্গে আসেন, জি 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 আসতেছি খালেদ, তার আগে একটা কথা একটু বলতেই হয় যে বাংলাদেশের নির্বাচন না থাকার যে অবশ্যম্ভাবী পরিণতি হয়েছে, সেটা হচ্ছে আমরা না এখন প্রজার মতন হয়ে গেছি। প্রধানমন্ত্রী ফর এক্সাম্পল আজকেই একটা সংবাদ সম্মেলন করেছে। প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আমরা দেখি মূলত প্রশ্নকর্তাদের প্রশ্ন থেকে মজা নেওয়ার জন্য। তো সেখানে বসে শুনছিলাম প্রধানমন্ত্রী বলছেন, আমি আমার বিদ্যুৎ মন্ত্রীকে অলরেডি বলেছে, অতীতেও এই কথা তিনি বলেছেন, একটু করে বিদ্যুৎ প্রতিদিন বন্ধ করে দিবা, লোডশেডিং করে দিবা, তাহলে মানুষের মনে পড়বে। এর আগে তিনি মিডিয়ার ব্যাপারে বলেছিলেন, যেমন দিয়েছি তেমন ফেরতও নিতে পারি। একইভাবে বেগম খালেদা জিয়া প্রসঙ্গে যুক্তরাজ্যে বসে তিনি যে ভাষায় কথা বলেছেন, সেটা কোনো রাজনৈতিক শিষ্টাচার তো দূরেই, কোনো মোটামুটি মানে আমি কি বলবো যে আমি আই ডোন্ট নো হোয়াট টু সে, মানে আমি আপনার এই স্পিরিটের সাথে সম্পূর্ণ একমত। আমি শুধু ছোট করে জানতে চাইতে পারি যে বেরিসা ফারহানা 15 আগস্টকে একটি উৎসবের দিন হিসাবে কেক কেটে পালন করাটা সম্পর্কে বিএনপির আসলে দলীয় অবস্থানটা কি, এবং যেই জন্মদিনটা আসলে না, যে জন্মদিনটা না 15ই আগস্ট কারো জন্মদিন হতেই পারে না, সেটা জন্মদিন না, সেটা জন্মদিন না, সেটা 94 সালের পর থেকে শুরু হয়েছে। না না, সেটা আপনার বিএনপিকে এখনো বলে যে বেগম জিয়ার জন্মদিন 15 আগস্ট। আমরা তো 15 আগস্ট পালন করা হয়েছে, সেটা ডেফিনেটলি এটা তার জন্মদিন বলেই পালন করা হয়েছে। সরকার এখন তো নানান কথা বলছে, নানান রকম অদ্ভুত কথা বলছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত জীবন, তার আর্লি ম্যারিড লাইফ, মানে যা মুখে আসছে তাই বলছে। আমি ওনার মুক্তির ব্যাপারে যেটা আপনি বলছিলেন, বা বিদেশি চিকিৎসার ব্যাপারে আপনি যেটা বলছিলেন, আমরা এতদিন ধরে শুনে এসেছি। আমি যদি একটু আগে থেকে শুরু করি, তোমাকে একটু সময় দেবেন খালেদ প্লিজ, আমি যদি একটু আগে থেকে শুরু করি। প্রথমে বেগম জিয়া বলেছিলেন তিনি তার পছন্দের হাসপাতালে চিকিৎসা নিতে চান, তাকে সেটা না দিয়ে জোর করে বিএসএমএমইউতে নেওয়া হয়েছে, বলা হয়েছে এরকম কোনো প্রভিশন আইনে নাই। করোনা আসলো, প্রভিশন হলো, ঠিকই তিনি তার এভার কেয়ার পছন্দের হাসপাতালে চিকিৎসা নিতে পারলেন। এই যে শুরু হলো, তারপর থেকে আমরা দেখলাম যে সরকার শুরুতে একরকম বলে, পরে সেটা তারা চেঞ্জ করে। শুরুতে আমাদের আইনমন্ত্রী বললেন 401-এ কোনো মানে প্রভিশন নাই তাকে বিদেশে চিকিৎসা করতে দেওয়ার, যদি যেতে হয় তাকে আবার জেলে যেতে হবে, জেলে গিয়ে আবার সরকারের কাছে আবেদন করতে হবে, নতুন করে সরকারের কাছে আবেদন করতে হবে। এবং এইবার আইনমন্ত্রী বললেন, যখন প্রধানমন্ত্রী দেশের বাইরে, তিনি বললেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে তিনি পেয়েছেন আবেদনটি, সেটা তিনি পরিবার থেকে আবেদন করা হয়েছে বিদেশে চিকিৎসার জন্য, সেটা তিনি দেখবেন, আইনি কিছু বিষয় আছে সেটা দেখে শুনে তিনি 2-1 দিনের মধ্যে মত দেবেন। এই 2-1 দিনের মধ্যে ভয়েস অফ আমেরিকাকে প্রধানমন্ত্রী কি বললেন? ভয়েস অফ আমেরিকাকে তিনি ক্লিয়ারলি বললেন যে এই তার হাতে যতটুকু ক্ষমতা আছে 401-এ তিনি এক্সারসাইজ করেছেন, এর বেশি কোনো ক্ষমতা নাই। বেগম জিয়াকে জেলে যেতে হবে, জেল থেকে কোর্টে আবেদন করতে হবে। এতদিন আইনমন্ত্রী বলে আসছেন তার কাছেই আবেদন করলে হবে, সরকারের কাছে আবেদন করলে হবে। এবার তিনি হয়তো ভুলে গেছেন, প্রধানমন্ত্রী তো আর মানে আইনজ্ঞ নন, তিনি বলেছেন তাকে আবার মানে কোর্টে গিয়ে জেলে গিয়ে কোর্টে আবেদন করতে হবে, একটু মিস হয়ে গেছে। কিন্তু যে মেসেজটা তিনি দিতে চাইছেন আইনমন্ত্রীকে, সেই মেসেজটা কনভেড হয়েছে। আইনমন্ত্রী তার একদিনের মাথায় বলছেন 401-এ কোনো ক্ষমতা নাই সরকারের। 401টা যদি আপনি দেখেন খালেদ, আইন বিশেষজ্ঞ বা আইনজীবী হওয়ার কোনো দরকার নাই, এটা খুবই ক্লিয়ার এন্ড সিম্পল ল্যাঙ্গুয়েজ। আমি 401 বা রাইট 401 আমার সাথে খোলা আছে, জি, তবু আপনি একটু বলেন, জি। আচ্ছা, কোন দণ্ডপ্রাপ্ত আসামিকে সরকার চাইলে শর্তযুক্তভাবে বা বিনা শর্তে তাকে দণ্ড মওকুফ করতে পারে, সাজা মানে করতে পারে, তাকে যে কোনো শর্তে, যেটা বন্দী রাজি হয় সেরকম যে কোনো শর্তে সরকার এই পারমিশনটা দিতে পারে। এখন যদি শর্ত মুক্ত কথাটা আপনি করে ফেলেন, এই যে দুটো শর্ত দেয়া হয়েছে, না বেরিসা ফারহানা, এখানে আমার অ্যাপ্লিকেশন করা হয়েছে খালেদ, রাইট বেরিসা ফারহানা, এখানে আমার দুইটা প্রশ্ন আছে। এই 401 কি, ধরেন আমি দণ্ডপ্রাপ্ত, আমি 401-এর সুবিধা নিতে চাচ্ছি, আমাকে কোনো আবেদন করতে হবে? আমার কি আবেদন করার বাধ্যবাধকতা আছে? কোনো আবেদন করার দরকার নেই, না 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 না, কোনো আবেদন করার দরকার নেই। আপনি সরকার প্রধান, আপনি কিসের ভিত্তিতে আমার দণ্ড আপনি মানে 401 অ্যাপ্লিকেবল করবেন? 401 তো অ্যাপ্লিকেবল করেছে। আমি প্রক্রিয়াটা জানতে চাচ্ছি যে আমার
আপনি একটা আবেদনের প্রেক্ষিতে, আমার আবেদনের প্রেক্ষিতে তো করবেন, আবেদনের প্রেক্ষিতে তো করবেন, আপনি সরকার প্রধান। তো এই ক্ষেত্রে কি বেগম জিয়া আবেদন করেছিলেন? হ্যাঁ, উনি দুদিন আগে তো ওনার পরিবার থেকে বিদেশে যাওয়ার জন্য আবেদন করা হলো না, না, ওনার যেটা পরিবার আবেদন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেল। না, এটা পরিবার থেকে আবেদন করা হয়েছিল। এটা কি উনি আবেদন করেছিলেন, বেগম জিয়া আবেদন করেছিলেন? না, ওনার পরিবার আগের বারও এই যে উনি 401 এর যে ইয়েটা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনি এই শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুরুতেই একটু রিকোয়েস্ট করব আপনাদেরকে একটি কথা জানানোর জন্য, সেটি হচ্ছে আমাদের এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন, একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিয়ে দিবেন। ওকে, আমরা এবার টপিকে চলে আসি। এই ভিডিওটা দেখে অনেকের মনে হতে পারে এটি অনেক পুরনো ভিডিও, বাট এই ভিডিওটার মধ্যে অনেক কিছু শেখার আছে। আমরা দেখছি যে গণ অভ্যুত্থানের পরেই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উনি বিদেশে চিকিৎসার জন্য গেছে। তো উনি কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন ওনাকে বিদেশে চিকিৎসা করানোর জন্য অনেকবার আবেদন করা হয়েছে শেখ হাসিনার কাছে, কিন্তু শেখ হাসিনা কিছুতেই ওনাকে বিদেশে যেতে দিচ্ছিলেন না। আর বিদেশে কেন যেতে দিচ্ছিলেন না সেটির একটি কারণ আছে। শেখ হাসিনা মনে করতো যে খালেদা জিয়া যদি কোনোভাবে বিদেশে চলে যায়, কিংবা আমরা যদি কোনোভাবে যেতে দিই আর উনি যদি বিদেশে চলে যায়, তাহলে উনি আর কখনোই ফেরত আসবে না। এটি সবসময় শেখ হাসিনা ভাবত। এবং এখন কথিত আওয়ামী লীগ কিংবা অনেক রাজনৈতিক সমালোচক আছেন, যারা রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন, তারা বলতেছেন যে ওই সময় আসলেই খালেদা জিয়া বিদেশে এই জন্য যেতে চাইছিলেন যে উনি বিদেশে গিয়ে আর কখনো আসবেন না। কারণ খালেদা জিয়ার নামে তো অলরেডি একটি না কয়েকটি মামলা চলতেছিল। তো সেই মামলার কারণে কিন্তু তাকে জেলে থাকতে হয়েছিল। কিন্তু শেখ হাসিনা এখানে একটু ভালো কাজ করছে, সেটি হচ্ছে ওনাকে জেলে না রেখে ওনাকে বাসায় থাকতে দিয়েছেন। আওয়ামী লীগের লোকজন অনেকে বলতেছেন যে খালেদা জিয়াকে আমরা বাসায় থাকতে দিয়েছি, আমরা অনেক মানবতা দেখাইছি তাদেরকে, তারা কিন্তু এখন মানবতা দেখাচ্ছে না আমাদের প্রতি, আমাদের দোকানপাট দখল করতেছে, আমাদের বাড়ি গাড়ি দখল করতেছে। হ্যাঁ, এটি কিন্তু আসলেই হয়েছে যে আসলে এরা কি আদৌ বিএনপি, কিন্তু বিএনপির যেই নেতা আছে তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি কিন্তু বারবার বলতেছিলেন যে আপনারা যারা বিএনপির কর্মী আছেন, যারা আমাকে ভালোবাসেন, তারা কারো প্রতি আপনারা শক্ত কঠোর হবেন না। শক্ত কঠোর হওয়ার সময় আছে, শক্ত কঠোর হওয়ার সময় আছে তার মানে এই নয় যে আমরা ক্ষমতায় গেলে আবার লুটপাট শুরু করব, তারপর মানুষ আওয়ামী লীগ যারা করতো তাদের বাড়ি গাড়ি দখল করবো, এরকম কোনো বিষয় না। এটি হচ্ছে মানুষকে থামাতে চাইছেন উনি যে তোমরা অরাজকতা সৃষ্টি করো না। অরাজকতা সৃষ্টি করলে মানুষের বিএনপির উপর থেকে একটি আস্থা যে আছে সেই আস্থাটি উঠে যাবে। যদি আপনি একটা জিনিস দেখেন, সেটি হচ্ছে অনেকেই কিন্তু জানেই না যে বিএনপি আসলে কীভাবে রাষ্ট্র চালায়। যেমন আমাদের কথাই বলি, আমাদের বয়সী যারা আছেন 2000 সালের পরে জন্ম, তারা কিংবা 2000 সালের 2-3 বছর আগে যাদের জন্ম, তারাও কিন্তু অতটা ভালো কইরা দেখে নাই যে বিএনপি কীভাবে সরকার চালায়। আসলে তারা কিন্তু জন্মের পর থেকেই দেখছেন যে আওয়ামী লীগ সরকার এবং আওয়ামী লীগ দেশটাকে চালাচ্ছে। সেই ক্ষেত্রে এখন দেখা যায় আওয়ামী লীগের সময় অনেক সুযোগ সুবিধা অবশ্যই ছিল, কিন্তু সেই সুযোগ সুবিধাগুলো এখন পাওয়া যাচ্ছে না ডক্টর ইউনূসের সময়। যেমন অনেক যারা আওয়ামী লীগের বিরোধিতা করতো তারা তো অবশ্যই জেল হাজতে গেছে, তারপর তারা ঠিক মতন বাড়ি গিয়ে ঘুমাইতে পারে না, এটি সত্য, এটি চিরসত্য। কিন্তু অথচ যারা সাধারণ মানুষ ছিল মোটামুটি কোনো পক্ষে নাই, তারা আর কি যেদিকে নেবে তাদেরকে সেদিকে চাপ দিয়ে যেদিকে নেবে তারা সেদিকে যাবে। সেরকম এখন যদি মনে করেন বিএনপি এখন ভালো একটা ক্ষমতা আছে, এখন যদি তাদেরকে চাপ দেওয়া হয় তারা বিএনপির দিকেই ধাবিত হবে, এটাই স্বাভাবিক। তেমন আওয়ামী লীগের সময় আমরা বা অনেক এলাকায় আমরা দেখছি যে আওয়ামী লীগের নেতারা ধরে ধরে সাধারণ মানুষকে তাদের সমস্যা নিয়ে যেত। এখন বিএনপির যেই ক্ষমতা এখন তারা আসছে, ক্ষমতা যদিও মানে ওইভাবে ওই ক্ষমতার কথা বলছি আমি, তাদের কিন্তু একটা মনে করেন মোটামুটি একটা গণঅভ্যুত্থানের পর কিন্তু বিএনপি মাথা দাঁড়া কইরা তারপর দুটো কথা বলতেছে, এবং তারাই কিন্তু সমাজের সালিশি ব্যবস্থা কিন্তু তারাই করতেছে বর্তমানে। জামাতও কিছুটা করতেছে, জামাত অতটা করতে পারতেছে না, বাট বিএনপির কিন্তু ইয়াটা বেশি আমরা যারা দেখি। তো সেই ক্ষেত্রে বলা যায় যে বিএনপি যদি সেই সাধারণ মানুষগুলোকে বলে যে তোমরাও আমাদের মিছিলে যাবা, তারা কিন্তু যাইতো বা যাবে।
এখন কথা হচ্ছে আওয়ামী লীগের সময় তারা চাপে পড়ে যাইতো, বিএনপি সময় তারা চাপে পড়ে যাইতো। এই লোকগুলোকে আওয়ামী লীগ তেমন একটা টর্চার করতো না, বা কিন্তু টর্চার করতো কাদেরকে, যারা আওয়ামী লীগের বিরোধিতা যারা বিএনপির যারা আওয়ামী লীগের বিরোধিতা করতো তাদেরকে কিন্তু টর্চার করা হতো, কিংবা যারা বিএনপি করতো তাদেরকেও টর্চার করা হতো মোটামুটি। মানে একটু দৌড়ের উপর রাখা হইতো তাদেরকে, একটু কি বলে ওটাকে, হেনস্থা টাইপের করা হইতো। তো তাছাড়া কিন্তু সাধারণ মানুষ মোটামুটি একটু সুখী বা হ্যাপি ছিল। তাদের চলাফেরা বলেন, তারা যদি আজকাল ঢাকা শহরে যে পরিমাণ সন্ত্রাসী, তারপর যে পরিমাণ পকেট মার বের হয়েছে, তারপর জঙ্গলে যে পরিমাণ ডাকাত বের হয়েছে, এই ডাকাতগুলো এতটা পরিমাণ প্রভাব ফেলতে পারতো না আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে। এখন কথা হচ্ছে, এখন কেন এত পরিমাণ প্রভাব তারা খাটাচ্ছে এই সন্ত্রাসী ডাকাত বাহিনীগুলো? তার কারণ এটা কিন্তু বিএনপি সরকার এখনো পর্যন্ত ক্ষমতায় নেই, এটি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা। সে পারতেছে না দেশটাকে ওইভাবে শাসন করতে, সেটা তার ব্যর্থতা। এখানে কিন্তু বিএনপি তেমন একটা ব্যর্থতা নাই। এখন বিএনপি নাম ধরে কিছু সংখ্যক সন্ত্রাসবাজি করতেছে, জমি দখল করতেছে, তারপর যা করার করতেছে, কিন্তু এদেরকে তারেক রহমান মানা করতেছে। এখন আমি যেই কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে, বেগম জিয়াকে তখন যাইতে দেওয়া হয় না। তারপরে কিন্তু সে গণঅভ্যুত্থানের পরে ৩-৪ মাস পরে মনে হয় যে সে বিদেশে চিকিৎসার জন্য গিয়েছে। তো সেইগুলোকেই রুমিন ফারহান একটু ভালো করে তুলে ধরলেন যে আসলে তখন কেন যাইতে পারতেছিলেন না, তখন কিভাবে বাধা দেওয়া হচ্ছিল খালেদা জিয়াকে, সেইগুলোই কিন্তু রুমিন ফারহানা বললেন। তো রুমিন ফারহানার এই কথাগুলি শুনে আপনার কি মনে হলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। রুমিন ফারহানার অনেক ভক্ত আমি দেখছি যে আমাদের এই চ্যানেলে ভিডিও দেখে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রুমিন ফারহানার সাথে আপনারা একমত কিনা। যদি একমত হন তাও কমেন্ট বক্সে জানাবেন, যদি একমত নাও হন তাও কমেন্ট বক্সে জানাবেন। প্রিয় দর্শক, আজকের কথা বাড়বো না, ভিডিওটি এমনি অনেক লং হয়েছে। আজকের মতো এখানে শেষ করলাম, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মূল্যবান সময় নষ্ট করেছি সেই জন্য অনেক অনেক সরি। তো সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায়, আপনারা সেই নোটিফিকেশনের চাপ দিয়ে ভিডিওটি দেখতে পারেন। তো আজকের মতো এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ।